জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এইটা হলো আমার উইন্ডোজ 10 আপনার এন্টারপ্রাইজ এডিশন। ওকে, এবং এটা হলো 1909, উইন্ডোজ 10 1909, একদম লেটেস্ট আপনার যেটা হলো আপডেট। এই যে দেখেন উইনভার দিয়ে আমি দেখতেছি, হ্যাঁ এই যে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম ভার্সন 1909। হ্যাঁ, প্রো প্রো ভার্সন ভালো নাকি আপনার এন্টারপ্রাইজ? অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজে অনেক বেশি ফিচার্স আছে, ঠিক আছে, জি, প্রো ভার্সনের থেকে। সো থ্যাংক ইউ। ডেফিনেটলি এন্টারপ্রাইজ। এখন এইখানে দেখেন স্ক্রিনটা একটু ডিফারেন্ট, তাই না? আমরা নর্মালি প্রো ভার্সনই দেখে অভ্যস্ত। সো এবং দ্যার আর লট অফ অপশনস অ্যাকচুয়ালি। যাই হোক, সো আমরা এখানে যেটা করেছি সেটা হলো আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে যে জিনিসটা করেছি সেটা হলো অ্যাড রিমুভ প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স থেকে আমরা টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফে আমরা এই যে হাইপার-ভিটা ইনস্টল করেছি। হ্যাঁ, এই যে হাইপার-ভিটা ইনস্টল করা আছে অলরেডি। হ্যাঁ, হাইপার-ভিটা জাস্ট টিক দিয়ে ওকে করা, আর একবার রিস্টার্ট নিবে, এই আর কোনো কাজ নাই এই জায়গায়। ওকে, সো রিস্টার্ট করার পর কি আসলো আমাদের দেখেন, আমরা যদি নেটওয়ার্ক সেটিংসে যাই, আপনারা একটু আগে বলছিলেন যে আমাদের একটা অ্যাডাপ্টার তৈরি হয়ে যায় বাই ডিফল্ট। এই দেখেন আমারও তৈরি হয়েছে। আমার মেশিনে আমি একেবারে মাইক্রোসফটের একদম সিক্রেট কোনো কনফিগারেশন করি না এই জায়গায়, ঠিক আছে। দিস ইজ এ ভেরি ফ্রেশ মেশিন। হ্যাঁ, ইভেন আমি এখানে অফিসও ইনস্টল করা নাই আমার এখানে, বুঝছেন, একদম ফ্রেশ মেশিন, পিডিএফ কিচ্ছু ইনস্টল করা নাই, একদম ফ্রেশ মেশিন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম। হ্যাঁ, দেখছেন না কত ক্লিয়ার মেশিন। হ্যাঁ, যাই হোক, সো এই যে দেখেন আপনাদের মতো ডিফল্ট সুইচ তৈরি হয়েছে, হ্যাঁ আমারও, দেখছেন। এবং দেখেন আমার এই যে ইথারনেট নেটওয়ার্ক, এই যে দেখেন এখানকার আইপি দিয়েই কিন্তু আমি ইন্টারনেটে কানেক্টেড। 192.168.88.2 22255.0 192.168.88.1, আর আমার ডিএনএস হলো 4টা 8। সো এই হলো আমার বেসিক কনফিগারেশন। হ্যাঁ, তো দেখেন আমি হাইপার-ভিতে যদি যাই, ইভেন আমার হাইপার-ভিতেও কিন্তু আপনারা আগের মেশিনগুলো দেখতে পারবেন না, বিকজ আমার আগের মেশিনগুলা দেখেন হাইপার-ভির আইকনটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, সরি, হাইপার-ভি ম্যানেজার ওটা অন্য জিনিস ছিল। জাহেদি ভাইয়ের পিসির র্যাম কত? এটা এটা হলো 16 জিবি এখানে। ভাই আমার তো 8 জিবি, আমি নতুন পিসি কিনেছি, আমি চাচ্ছি আবার যাব। এখন আপনি টোটাল 100% ল্যাব কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কোর্সের কত জিবি র্যাম হলে মিনিমাম আমি করতে পারবো এটা? 12 জিবি হলে হয়ে যায় আর কি আসলে, কিন্তু এই কম্বিনেশনটা একটু আনইউজুয়াল তো, সো হ্যাঁ 16 জিবি বেটার টার্গেট করা আর কি। ধরেন মেশিনের যে সাথে আপনি ভবিষ্যতে কি করলেন, কোন ধরনের সিকিউরিটির ল্যাব করতে চাইলেন, বা ইভেন সিসিএন এর যদি করতে চান বা এনপি করতে চান, সেক্ষেত্রে সেসবের ল্যাব করতে গেলে ওইসব ভার্চুয়াল ডিভাইস রান করতে গেলেও আপনার র্যাম দরকার হবে, তাই না? আমি তো আমি বারবার একটু তো আর কিনবেন না, সো হ্যাঁ, একবারে 16 জিবির একটা সিলিং নিলে বেটার হয়, বুঝছেন। জাহেদি ভাই একটু বলি, আমার কনফিগারেশনটা হলো ওই 10 জেনারেশন কোরাই 5 1035G1 প্রসেসর, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, 2 জিবি গ্রাফিক্স আছে, আর পিসির সাথে 4 জিবি ছিল র্যাম, আমি 4 জিবি লাগিয়ে নিয়েছি। এখন ওকে, মনে হয় না যে এই 8 জিবি তো হবে। হবে, এখন সেটাই। ওই 4 জিবি আমি ওইটা আবার ওদের ফেরত দিয়ে 8 জিবি লাগাতে চাচ্ছি, টোটাল 12 জিবি করতে চাচ্ছি আর কি। সেটা করতে পারেন, অসুবিধা নাই, তবে আমি সাজেস্ট করব যে হার্ড ড্রাইভটা এসএসডি করার জন্য সেই ওটা তো ক্ষেত্রে। আছে, এসএসডি স্লট আছে, 10 জেনারেশন যেহেতু এসএসডি স্লট আছে। এটা কি আপনার হ্যাঁ, এসএসডি স্লট থাকার কথা তো ডেফিনেটলি। আছে আছে নরমালি আছে দুটোই আছে। নরমালি আপনার স্যাটাতেই আপনি এসএসডি লাগাইতে পারবেন, তো অসুবিধা তো নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার র্যাম, ফিজিক্যাল র্যাম 8 জিবি দিয়ে কি করা যাবে না? 8 জিবি দিয়ে করা যাবে, যেটা হবে ধরেন যে আমি যেভাবে দেখাচ্ছি উইন্ডোজ 10 দিয়ে, ঠিক জি, আছে, সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, বেস মেশিন উইন্ডোজ সার্ভার 2016 নেওয়া লাগবে, মানে ডুয়াল বুট আপনি যদি করেন
তাহলে তখন জি আপনি কিন্তু একটা আপার হ্যান্ড পাবেন যে আপনার বেস মেশিনটা অ্যাকচুয়ালি একটা ওএস হিসাবে কাজ করলো। ধরেন যে ওইখানেই অ্যাক্টিভ ডিরেক্টরি করলেন, হ্যাঁ বুঝতে জি পারছেন আমার বিষয়টা? ওইখানে জি অ্যাক্টিভ ডিরেক্টরি করলেন, ওইখানে হাইপার ভি করে ফেললেন, তার মানে একটা মেশিন কিন্তু অলরেডি আপনি পেয়ে গেলেন, তাই না? এরপরে জি আপনি মেম্বার সার্ভার করেন আরো 3টা, তখন আপনি কিন্তু পারবেন। কিন্তু যদি বেস মেশিনই আপনার 4 জিবি র্যাম নিয়ে নেয়, তখন কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট। সেটা উইন্ডোজ 10 হইতে পারে, সেটা আবার উইন্ডোজ সার্ভার 2016 হইতে পারে। তাহলে এইভাবে এজন্যই যদি বোধহয় চিন্তা আমার করেন সমস্যাটা ল্যাবকে, হচ্ছে। তাহলে আপনি 8 জিবি দিয়েও কিন্তু সাজাতে পারেন যদি ডুয়াল বুটে উইন্ডোজ সার্ভার 2016 দেন তাহলে। জি থ্যাংক ইউ ঠিক ভাই। আছে? জি আর এসএসডি যদি নেন, 8 দিলে আপনাকে এসএসডি নেওয়া লাগবেই মাস্ট, না হলে আপনি পারবেন না। জি আপনি এসএসডি আছে একটা আমার। ভিএম দিলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? জি একদম স্লো হয়ে যাবে একেবারে। ভাইয়া বুঝতে আমার পারছি। হচ্ছে ভাইয়া হ্যাঁ, এখানে আমার হচ্ছে এসএসডি লাগানো আছে 4 জিবি র্যাম আছে মাত্র। গতকালকে আমি ন্যানো সার্ভার দিতে যাই আটকে গেছি, বলতেছে যে 4 জিবি আপনার র্যামে হবে না, বুঝছেন? না আমি অলরেডি অর্ডার করছি আরো 4 জিবি, কালকে চলে আসবে সকালেই। সেটি তো 4 জিবি হবে না। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে সরাসরি যে আপনি যেটা বললেন সার্ভার করার জন্য সার্ভার হ্যাঁ সেটআপ হ্যাঁ দিয়ে নিতে হবে, হ্যাঁ, ওইভাবে যাইতো মানে আদারওয়াইজ একটু সম্ভব একটু হচ্ছে না। ট্রিক, একটু ট্রিক করা আর কি, আর কিছুই না। মানে জাস্ট একটা মেশিনকে বাদ দিয়ে দেওয়া সহজ কথা। হ্যাঁ, একটা মেশিনকে বাদ দিয়ে দেওয়া এই। আর যদি আপনি তাহলে ওটা উইন্ডোজ 10ও চালাইতে চান, ওই জন্য আমি বললাম ডুয়াল বুটের কথা, এই আর কি। দরকার নাই তো, এখন আগে কোর্সটা করা হয়েছে জরুরি, তারপর অন্য কিছু। এখন এইখানে দেখেন, এখানে কিন্তু এন্টারপ্রাইজ এডিশন 16 জিবি র্যাম এবং আমরা হাইপার ভি এখানে ওপেন করছি। দেখেন আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কিভাবে সাজাবো, যে কথাটা একটু আগে সাজেশন হিসেবে এসছে, যে আমি যদি আমার এই এই সিস্টেম যে অটো জেনারেট করেছে যে ভার্চুয়াল সুইচটা, এইটা যদি ব্যবহার করতে যাই, দেখেন এই ভার্চুয়াল সুইচে বাই ডিফল্ট ও একটা আইপি দিয়ে দিছে, দেখছেন 172.168.196.65। তো এটা কি পাবলিক না প্রাইভেট আইপি বলেন তো? প্রাইভেট আইপি। অন্য কেউ কিছু বলবেন? এটা লুপ ব্যাক 172 প্রাইভেট প্রাইভেট শিওর? প্রাইভেটের আইপি এই এরকম তো দেখা যাচ্ছে 172 না, ষোলো পাবলিক থেকে আইপি মনে হচ্ছে। আচ্ছা, কেন পাবলিক আর কেউ বলবেন? এটা পাবলিক আইপি ভাইয়া। পাবলিক আইপি, আচ্ছা। আর আপনার কেউ মাইক্রোটিকের যারা বলেন নাই এখনো বলেন একটু। এটা পাবলিক আইপি হবে ভাই। আপনার তো আপনার এই মাইক্রোটিকের Private যেটা হ্যাঁ, আর আরো বলেন যারা আছেন, শুনি একটু। এখানে কি পোল দেওয়া যায় নাকি? দাঁড়ান দেখি তো একটু। I guess I can do a poll, right? Maybe. Where is the poll settings? ভাইয়া ক্লাস বি এর প্রাইভেট আইপি এটা। ক্লাস বি এর প্রাইভেট আইপি একজন বললেন। ওকে, তাহলে আচ্ছা, আর কেউ বলবেন? কেউ কিছু বলবেন আর? এখানে তো পোলটা দেখেছিলাম কোথায় যেন, শিওর না। আচ্ছা, এইটা ডেফিনেটলি একটা প্রাইভেট আইপি, বুঝছেন? এবং প্রাইভেট আইপি কে ক্লাস বি বললেন কে? আমি বলছি ভাই রমেন। আচ্ছা, আপনার নামের স্পেলিংটার সাথে প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্স আছে, তাই না? জি ভাইয়া। রমেন, রাইট? জি ভাইয়া। আয়াদি Okay. ভাইয়ের নামের মাঝখানের ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারি না, এইটা মানে ফুল নামটা একটু বাংলায় বলবেন? রমেন আর এ ও বাংলায় র ময়াকার ন। না, জায়েদি ভাইয়ের, জায়েদি ভাইয়ের। ও সরি 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 ও সরি। আচ্ছা আচ্ছা, জায়েদি। না, পুরো নামটা মানে মাঝখানে যে ওয়ার্ডটা, বড় ওয়ার্ডটা। এহেতেশাম। ও, থ্যাংক ইউ। ওকে, সো এইখানে দেখেন
কেন আমরা এটাকে আমি তো বন্ধ করে দিলাম, কেন আমরা এটাকে বলছি প্রাইভেট আইপি অ্যাড্রেস? রমেন বলল যেটা, সেটা হলো যে এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, তাই না? জি ভাইয়া। ট্রু, ক্লাস বি এর আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো আমার মনে হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমরা আইপি ভার্সনের উপরে আমরা মানে ওই অংশটা আমরা স্কিপ করব, তো আমরা আসলে ওই অংশটা করব সেকেন্ড মডিউলে, হ্যাঁ, কারণ হলো যে কনসেপ্টের ক্লিয়ার হওয়ার দরকার আছে। যাই হোক, সো ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ হলো 172.16 টু 172.31, হ্যাঁ। সো বুঝতেই পারছেন 16 থেকে 31 তার মধ্যে 17 পড়ছে, দ্যাটস ওয়াই ওইটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে, যাই হোক, আমরা দেখেন এখানে দেখেন আমরা বলেছিলাম যে আমরা দেখেছি একটু আগে যে একটা বাই ডিফল্ট একটা ভার্চুয়াল সুইচ তৈরি হয়ে যায় এবং সেখানে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেসিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা ক্লাস বি এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আমরা এর জন্য এই যে ভার্চুয়াল সুইচ ম্যানেজারে চলে যাব, হ্যাঁ, দেখেন ভার্চুয়াল সুইচ ম্যানেজারে কিন্তু বলছে যে হ্যাঁ এরকম নামে একটা ডিফল্ট সুইচ আছে, দেখছেন এরকম নামে একটা ডিফল্ট সুইচ আছে, দেখছেন? ভাইয়া ওই যে ক্লাস বি টা যে বললেন 16 থেকে, ওইটা একটু আবার একটু বলবেন ভাইয়া। এটা ভেরি সিম্পল একটা জিনিস। সিম্পল জিনিস হলো এই সেন্সে যে ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ হলো 172.16.00 থেকে 172.31.255.255, এটা হলো রেঞ্জ, হ্যাঁ। তো এর মধ্যে পড়ছে 172.16 না 17, তারপরে 172.18, তারপরে হলো 172.19, এইভাবে দিয়ে 172, আমরা যদি ওই দিক থেকে বলি 30, সো 17 ওইটার মধ্যে আছে। এই যে এখানে ভেরি 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 ইজি জিনিস, জাস্ট আইপির একটা বেসিক ধারণা থাকলে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আনসার করা যায়, হ্যাঁ। আমি আরেকবার বুঝতে পারছি ভাইয়া। আমাদের, হ্যাঁ, এটা আর কিছু না, বুঝছেন? এই যে এখানে এখানে আমরা এটাই দেখছিলাম, এই যে ডিটেইল 172.17, আমার পরটুক দেখার দরকার নাই, এইটুক দেখলে আমি বুঝবো যে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, হ্যাঁ। এবং এখানে সাবনেটিং করা আছে /24 240 দেওয়া আছে। তো যাই হোক, তো আমরা এগুলো দেখব। তো দেখেন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কনফিগারেশন আছে, বুঝছেন, যেটার সম্পর্কে নিচে দেখবেন আপনি। ডিফল্ট নেটওয়ার্ক সুইচ অটোমেটিক্যালি গিভস ভার্চুয়াল মেশিন অ্যাক্সেস টু দ্য কম্পিউটারস নেটওয়ার্ক ইউজিং NAT, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, হ্যাঁ। NAT ব্যবহার করে আপনি এটা এই ভার্চুয়াল সুইচের সাথে যদি কোনো মেশিনকে কানেক্ট করেন তাহলে আপনাকে NAT ব্যবহার করতে হবে, হ্যাঁ। NAT ব্যবহার করে কমিউনিকেশন করতে পারবেন, ঠিক আছে, এমন না যে আপনি কমিউনিকেশন করতে পারবেন না, NAT ইউজ করতে হবে আপনাকে। তো যাই হোক, আমরা এখানে দেখেন এইটা কিন্তু ডিম হয়ে আছে, মিনিং ইউ অ্যাকচুয়ালি ক্যান নট রিমুভ দিস থিং, ওকে। আপনি এটা রিমুভ করতে পারবেন না এই ডিফল্ট সুইচটাকে, ওকে। আপনি কিছুই করতে পারবেন না এই ডিফল্ট সুইচকে, এটা বাই ডিফল্ট থাকবে, হ্যাঁ। এবং দেখেন এটা একটা স্পেশাল কাজ করা হয়েছে, ইন্টারনাল নেটওয়ার্ক বলা হয়েছে। তো আমরা দেখেন যেটা করব সেটা হলো নিউ ভার্চুয়াল সুইচে যাব। এখানে আসলে অনেকটা আমি বলে দিচ্ছি সেকেন্ড মডিউলের কিছু জিনিস, যে আসলে উইন্ডোজ সার্ভার 2016 এ আপনি ভার্চুয়াল নেটওয়ার্কিংটা আসলে কিভাবে করছেন, ওকে। সো দেখেন এখানে আমি নিউ ভার্চুয়াল সুইচে যখন চলে গেছি আমাকে বলছে এক্সটার্নাল, ইন্টারনাল এবং প্রাইভেট, 3 ধরনের ভার্চুয়াল সুইচ উইন্ডোজ সার্ভার 2016 এ তৈরি করা যায়। তো তাহলে এই যে বেস মেশিনটা আমরা পেলাম যেখানে উইন্ডোজ 10 আছে, সেখানে প্রথমে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো যে আমাদের ভিএম গুলা কিন্তু অনেক সময় কি করা লাগবে, ইন্টারনেটে কানেক্টিভিটি লাগবে, ইভেন আমাদের এই কোর্সের জন্যও কানেক্টিভিটি লাগবে, বুঝছেন। সো তাহলে অবভিয়াসলি তার এক্সটার্নাল যে নেটওয়ার্ক আছে তার সাথে কানেক্টিভিটি লাগবে। তো যদি একটা ভিএম তার হোস্ট মেশিনে কানেক্ট করতে চায়, এটা তো হোস্ট মেশিন, এবং হাইপারভির আন্ডারে যে মেশিনগুলো ক্রিয়েট হবে তাকে আমরা বলবো গেস্ট মেশিন। তাহলে যদি গেস্ট মেশিন হোস্ট মেশিনে কানেক্ট করতে চায় এবং হোস্ট মেশিন যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে কানেক্ট করতে চায় এবং ইন্টারনেটেও কানেক্ট করতে চায়, তাহলে অবশ্যই
গেস্ট মেশিনকে অর্থাৎ ভার্চুয়াল মেশিনগুলোকে একটা এক্সটার্নাল সুইচে কানেক্টেড হইতে হবে, না হলে ভার্চুয়াল মেশিনগুলো কখনোই ইন্টারনেটে যেতে পারবে না, কর্পোরেট নেটওয়ার্কের বিভিন্ন নেটওয়ার্কের মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবে না, এগুলো সম্ভব না। তো বুঝতেই পারছেন ডেটা সেন্টারে থাকা একটা ভার্চুয়াল মেশিন, আমি বলছি না সব ভার্চুয়াল মেশিন, যেমন অনেক ভার্চুয়াল মেশিন আছে যেগুলো আপনার ডিএমজেড জোনে থাকবে, তো সেই ডিএমজেড জোনে থাকা ভার্চুয়াল মেশিন অনেক ক্ষেত্রে লোকালিও আপনি অ্যাক্সেস করতে পারবেন না থ্রু ইন্টারনেট ছাড়া, এরকমও কনফিগারেশন আছে। ঠিক আছে, ডিএমজেড একটা সিকিউর জোন, তাই না, সিকিউর জোন হিসেবে থাকে যাতে আপনার আপনার সিকিউরিটিকে সেগ্রিগেট করা যায়, আপনার অর্গানাইজেশনের সিকিউরিটিকে। তো যাই হোক, যদি আপনার ভিএম কে কেউ কম্প্রোমাইজ করে ফেলে, আপনার ইন্টারনাল নেটওয়ার্কে সে পেনিট্রেট করতে পারবে না, ঢুকতে পারবে না, ইন্টারনাল নেটওয়ার্কে কোনো ফাংশনালিটিতে সে যেতে পারবে না বা অ্যাটাক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা ডিএমজি ইউজ করি। তো সেটা ভিন্ন, আমরা বলছি অ্যাজ এ জেনারেল আদার দ্যান ডিএমজি, যে আপনার ভার্চুয়াল মেশিনকে আপনি যদি চান যে আপনার ভার্চুয়াল মেশিন, আপনি যেখানে ভার্চুয়াল মেশিনটা তৈরি করেছেন সেই মেশিনের সাথে কানেক্টেড হবে, এবং সেই মেশিনটা যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে অন্যান্য মেশিনের সাথে কানেক্টেড হবে, এবং ইন্টারনেটের সাথেও কানেক্টেড হবে, মানে হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হবে, মানে কানেকশনে কোনো বাধা নাই। ওকে, তাহলে অবশ্যই একটা এক্সটার্নাল সুইচের সাথে আপনার ভার্চুয়াল মেশিন গিয়ে কানেক্ট করতে হবে। ওকে, সেই জন্য আপনাকে কি, আমাদের কি কোনো এক্সটার্নাল সুইচ আছে? এই যে আমরা যে সুইচ একটু আগে দেখেছি, আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, ওই সুইচটা হলো একটা ইন্টারনাল সুইচ, দেখছেন? এই যে ইন্টারনাল সুইচ, ওটা একটা স্পেশাল সুইচ, ওটা একটা ইন্টারনাল সুইচ। ওকে, তা এখন তাহলে আমার একটা এক্সটার্নাল সুইচ তৈরি করা লাগবে। উইন্ডোজে বুঝতেই পারেন সব ক্লিক ক্লিক দিয়ে হয়, যেহেতু গ্রাফিক্যাল আমরা দেখছি, বাট আলটিমেটলি এগুলি কিন্তু সবই আপনারা পাওয়ার শেল দিয়ে করতে পারি। ওকে, সো আমরা এই এক্সটার্নাল সুইচ সিলেক্ট করে আমরা বললাম ক্রিয়েট ভার্চুয়াল সুইচ। এখন এক্সটার্নাল সুইচ ক্রিয়েট ভার্চুয়াল সুইচ দেওয়ার আগে আমরা এই লাইনটা একটু পড়বো। আমরা তো এতক্ষণ শুনলাম কিছু কথাবার্তা এক্সটার্নাল সুইচ সম্পর্কে, তো এই লাইনটা যেহেতু মাইক্রোসফট লিখেছে, আমরা দেখি মাইক্রোসফটের ভাষ্য মতে কি এক্সটার্নাল সুইচ। সো কেউ একটু পড়েন। দেখা যাচ্ছে কি, কেউ একটু পড়েন, রমেন একটু পড়েন, এটা কি জিনিস? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ, Create এখানে কি লেখা আছে? ভার্চুয়াল মেশিন create a virtual switch that binds to the physical network adapter so that virtual machine can access a physical network. হ্যাঁ, কি বললো? বলছে যে যদি আমরা এখানে একটা ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করি, তাহলে এই ফিজিক্যাল যে মেশিন যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের সাথে অ্যাড হতে পারবে। আচ্ছা, ওকে, কেউ কি বুঝছেন এই এই কথাগুলা? কেউ কি বলতে পারবেন কি এটা এক্সটার্নাল সুইচ কি বলতে পারবেন? ক্রিয়েট এ ভার্চুয়াল সুইচ মানে একটা ক্রিয়েট ভার্চুয়াল বাইন্ড করবে ফিজিক্যাল মানে অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সঙ্গে বাইন্ড করবে মানে মানে বন্ধন তৈরি করবে সো দ্যাট ভার্চুয়াল মেশিনস ক্যান অ্যাক্সেস টু দ্য মানে সেই কারণে ভার্চুয়াল মেশিন ক্যান অ্যাক্সেস টু দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে। ওকে, এটা তো ওয়ার্ডিক্যাল মিনিং, মানে আপনি এটা থেকে কি বুঝলেন? এটা এটা কি বুঝলেন আপনি এটা থেকে? এটা ভার্চুয়াল সিরিয়াস সুইচ মানে আমি যেটা বুঝছি মানে হ্যাঁ, আপনার মতো করে বলেন, ওটার অর্থ মানে দরকার ভার্চুয়াল নেই। সুইচ ক্রিয়েট করার কারণে মানে ফিজিক্যাল যে লাইন আছে যে মেশিন বা আমার ল্যাপটপে যে মানে লাইন আছে বা অ্যাডাপ্টার আছে ওটার সঙ্গে বাইন্ড করার কারণে সে ভার্চুয়াল মানে আমার যে ভার্চুয়াল মেশিন যেটা ক্রিয়েট করছি আমরা সেটা ফিজিক্যাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে। এখন ফিজিক্যাল আমি একটু বলবো, হ্যাঁ বলেন। যদি আমরা একদম সহজভাবে চিন্তা করি, তাহলে যেমন আমরা ফিজিক্যাল সার্ভারটাকে যেভাবে একটা ক্যাবেল দিয়ে আমরা সুইচের সাথে কানেক্টেড করছি, তো ভার্চুয়াল সুইচকে তো আমরা ফিজিক্যালি ক্যাবেল দিয়ে কানেক্টেড করতে পারতেছি না, যার জন্য ওইখানে আমরা একটা সুইচ বসেছি যেটা আসলে ভার্চুয়ালি, এবং সেটা এক্সটার্নাল যে আমার সার্ভারটা আছে, ফিজিক্যাল যে সার্ভার আছে সেই সার্ভারের যে নেটওয়ার্কটা সাথে কানেক্টেড আছে সেই নেটওয়ার্ককে ও শেয়ার করে নেবে। আচ্ছা, অন্য কেউ কিছু বুঝলে একটু বলেন।
এই আলোচনা থেকে, কারণ এটা ক্রিটিক্যাল, বুঝছেন? এই জিনিসটা কিন্তু, এই তিনটা জিনিস কিন্তু ক্রিটিক্যাল, মানে এই জন্য যে ইউ মাস্ট হ্যাভ এ সলিড আন্ডারস্ট্যান্ডিং এই তিনটা জিনিসের উপরে, সেজন্য আমি একটু এমফাসিস দিচ্ছি। অন্য কেউ কিছু বুঝে থাকলে বলেন, বা যতটুকু বুঝছেন সেটা বলেন। এই মেশিনটা ফিজিক্যাল আপনার নেটওয়ার্কের দুইটাই আপনার ফিজিক্যালটা বাইন্ডিং করার একটা প্রসেস দেখছি, যেটা হচ্ছে আপনার ম্যাকের বিষয় আছে। আচ্ছা, ওকে, আচ্ছা রমেন যেটা বলেছে ওকে, বাট একটু গোছায় দরকার ছিল। সেটা হলো যে ধরেন আমরা একটা ফিজিক্যাল মেশিন বলছি, ঠিক আছে? একটা ফিজিক্যাল মেশিন, চিন্তা করেন একটা ফিজিক্যাল পিসি হোক বা সার্ভার হোক, সেটাকে আমরা নেটওয়ার্কে কানেক্ট করতে কি করি? একটা কেবল সেখানে লাগাই না? জি একটা কেবল লাগাই, আমরা একটা কেবল লাগাই, সেই কেবলটা আসে হলো প্যাচ প্যানেল থেকে, ঠিক না? জি সেটা আমার ডেটা সেন্টারে হোক, ইভেন আমার ডেস্কের ল্যাপটপ হোক, দুইটারই কেবলটা আসে একটা প্যাচ প্যানেল থেকে, ঠিক না? জি তো এই প্যাচ প্যানেলের বিহাইন্ডে থাকে হলো একটা সুইচ, রাইট? জি 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 ভাইয়া। চিন্তা করেন তাহলে, আসলে এই কানেকশনটা কোথা থেকে আসতেছে? একটা সুইচ থেকে না? জি একটা সুইচ থেকে আসতেছে। তাহলে ওই সুইচটা কিন্তু ফিজিক্যাল, ঠিক না? জি জি ওটা একটা সিসকো সুইচ হতে, জুনিপারের সুইচ হইতে পারে, হ্যাঁ, হতে কুড পারে। বি। একটা আনম্যানেজ সুইচও হইতে পারে না? কোনো Right. ম্যানেজ সুইচ জি না, হতে পারে। নর্মাল একটা সুইচ, নন ম্যানেজেবল সুইচ। নর্মাল একটা সুইচ যেটাতে লাগালেই কাজ করে, ওকে? তাহলে এই যে সুইচটা, এই সুইচটার সাথে যখন আমি একটা মেশিনকে কানেক্ট করলাম, তখন কি হলো? এই মেশিনটা এই সুইচের সাথে কানেক্টেড হলো। এছাড়াও কি হলো? এই সুইচের সাথে আর যে মেশিন কানেক্টেড আছে, সেই মেশিনের সাথেও কিন্তু এই মেশিনটা কানেক্টেড হইলো, হ্যাঁ, হইলো না? জি ভাই, জি ভাই। জি এখন ওই সুইচের সাথে যদি একটা ইন্টারনেটের কানেক্টিভিটিও থাকে, তাহলে এই সুইচের সাথে যত মেশিনগুলো আছে সব মেশিনও ইন্টারনেটের সাথে কানেক্টেড হইলো না? জি তার মানে আলটিমেটলি একটা ফিজিক্যাল মেশিনে, আমি যখন ফিজিক্যাল মেশিনকে একটা ফিজিক্যাল সুইচের সাথে কানেক্ট করছি, সে শুধুমাত্র আমার নিজস্ব নেটওয়ার্কের সাথেই কানেক্টেড হচ্ছে না, সে ইন্টারনেটের সাথেও কানেক্টেড হইতে পারছে না? জি ভাই। পারছে কিন্তু, ঠিক না? জি পারছেন। তো এখানে আমরা কিন্তু সেই একই কনসেপ্টটা ইউজ করছি, বাট আমরা ফিজিক্যাল কথাটার জায়গায় আমরা বলছি ভার্চুয়াল সুইচ। ভার্চুয়াল সুইচ। এখন দেখেন এই যে অ্যাডাপ্টারটা আমার, আর একটু যদি ইন ডেপথ যাই আমরা বিষয়টা নিয়ে, এই যে অ্যাডাপ্টারটা আমার এখানে ইথারনেটের কথা বলছে, এই অ্যাডাপ্টারটা ডেফিনেটলি আমার মাইক্রোটিকের সাথে কানেক্টেড বা একটা সুইচের সাথে কানেক্টেড, ঠিক না? জি জি ভাই। এটা তো ক্লিয়ার সবাই, তা না হলে তো এরকম দেখাইতো না। কি দেখাইতো? নট কানেক্টেড, তাই না? আনপ্লাগ দেখাইতো না? আনপ্লাগ দেখাইতো, আনপ্লাগ দেখাইতো, রাইট? জি ভাই। ওকে, তাহলে আমরা শিওর যে এটা একটা ফিজিক্যাল, একটা কোনো পোর্টে কানেক্টেড, সেটা সুইচ হইতে পারে বা মাইক্রোটিকের একটা, রাউটার হতে পারে। হ্যাঁ হইতে পারে। সো তাহলে কানেক্টেড সে ফিজিক্যালি। এখন দেখেন যে এই যে অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা একটা ফিজিক্যাল সুইচে কানেক্টেড। এখন আমরা এখানে তৈরি করছি একটা ভার্চুয়াল সুইচ। বুঝেন বিষয়টা? এখানে আমরা একটা ভার্চুয়াল সুইচ তৈরি করছি। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমরা যত ভিএম তৈরি করব, এই ভিএম গুলো সব এই ভার্চুয়াল সুইচের সাথে কানেক্টেড হবে, হ্যাঁ? হইলে কি হবে? যখন আমরা এই ভার্চুয়াল সুইচটা তৈরি করব, যেটা হবে এক্সটার্নাল সুইচ, তখন আমাদেরকে বলে দিতে হবে যে তুমি কোন এক্সটার্নাল অ্যাডাপ্টারের সাথে কানেক্টেড হইতে চাও। অনেকটা এই অ্যাডাপ্টারটাকে এই ভার্চুয়াল সুইচে ভার্চুয়ালি কানেক্ট করা। এই কথাটা কি বোঝা গেল? জি ভাই। এই অ্যাডাপ্টারটাকে
যেহেতু ফিজিক্যালি সে আমার ফিজিক্যাল নেটওয়ার্কে কানেক্টেড, যখন আমি এক্সটার্নাল ভার্চুয়াল সুইচ তৈরি করব তখন আমাকে এক্সটার্নাল ভার্চুয়াল সুইচ তৈরির সময় বলে দিতে হবে যে তুমি কোন অ্যাডাপ্টারের সাথে যুক্ত হতে চাও। যখনই আমি বলবো এই অ্যাডাপ্টারের কথা, তখনই সেই এই অ্যাডাপ্টার আর এই সুইচের মধ্যে একটা ভার্চুয়াল কানেকশন তৈরি করে দিবে। ওকে, এখন যখন এই ভার্চুয়াল কানেকশনটা তৈরি হবে তখন উইন্ডোজ যেটা করে, এই অ্যাডাপ্টারের যত আইপি আছে এবং সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সব এই ভার্চুয়াল সুইচে নিয়ে আসবে। বুঝতে পারছেন? জি এই কানেক্টিভিটির জন্য। এবং এখানে একটা এক্সট্রা সার্ভিস ইনস্টল করবে যেটাকে বলা হয় হাইপার-ভি এক্সটেন্সিবল সুইচ। এই যে দেখেন অলরেডি কিন্তু এটা ইনস্টল আছে বাট এনেবল নাই, দেখছেন? বিকজ কোনো ভার্চুয়াল এক্সটার্নাল সুইচ এটার সাথে এখনো অ্যাটাচড হয় নাই, দ্যাটস ওয়াই। ওকে ওকে, এখন যখন কি হবে চিন্তা করেন, এই ভার্চুয়াল এক্সটার্নাল সুইচটা ক্রিয়েট করা হয়ে গেল এবং এইটার সাথে এইটা কানেক্টেড হয়ে গেল ভার্চুয়ালি। তার মানে আলটিমেটলি এই সুইচে যদি একটা ভিএম কানেক্ট হয় তো ভিএম ওই সুইচের কাছে আসবে, এই সুইচ থেকে এই অ্যাডাপ্টার হয়ে ইন্টারনেটে যাবে, এতটুকুই। তাহলে মানে কি হলো, এক্সটার্নাল সুইচ কিন্তু আসলে ইন্টারনেটে যেতে পারছে। আবার এই অ্যাডাপ্টারটা যেহেতু ফিজিক্যালি নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওই নেটওয়ার্কে যদি আরো মেশিন কানেক্টেড থাকে তাদের সাথেও কানেক্ট হতে পারবে সে। সিনারিওটা বোঝা গেল? ভাইয়া বোঝা গেছে। ক্লিয়ার সবাই? একটু বলেন, একটু সবাই একটু। জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। এখানে একটা পোল করার সিস্টেম থাকলে ভালো হতো। আমি কোথায় যেন দেখলাম, ভাইয়া বাট সাউন্ডের ইস্যুটা কিন্তু আজকেও ফেস করতেছি। না না, আমি একটু সরে গিয়েছিলাম ওখান থেকে, বুঝছেন? ওই জন্য আমি একটু সরে কথা বলেছি, ওই জন্য আর কি হয়তো কম শোনা যাচ্ছে। ওকে ভাইয়া। সো এখন আমরা এই জিনিসটা যে আলোচনাগুলো এখন হলো সেইটার উপর বেস করে আমরা এই কনফিগারেশনটা দেখব। ওকে, আমরা এখন হাইপার ভার্চুয়াল সুইচ ম্যানেজারে চলে যাই, এক্সটার্নাল সিলেক্ট করি। এই কথাটাই এখানে বলছে বাট অনেক হার্ড শব্দগুলো ইউজ করছে, বুঝছেন না? লাইক বাইন্ড, এরকম টাইপের, হ্যাঁ বাইন্ড, এইসব শব্দ ইউজ করছে। সো আমরা ক্রিয়েট ভার্চুয়াল সুইচ করি। দেখেন ভার্চুয়াল সুইচের একটা নাম দিতে পারেন আপনি, ইট কুড বি এনি নেম, হ্যাঁ, জাস্ট লাইক মানে গোয়িং ক্রেজি, মানে অনেকটা ওয়াইফাই এর এসএসআইডি এর মতন। People gets crazy about the Wi-Fi SSID name, right? রাইট। So অনেকে 3টা ডট দিয়ে রাখে। এখন দেয় হচ্ছে কিল মি নো এন্ট্রি। রাইট। সো আমরা এত ইনোভেটিভ হতে যাব না আসলে, বিকজ আমরাই ভুলে যাব যে আসলে এটা কিসের জন্য তৈরি করছি, ঠিক না? ভাইয়া So we as an administrator will be very very methodical, আমাদের মেথডিক্যাল হইতে হবে and structured হইতে হবে, হ্যাঁ। The name should be related to its purpose, okay? Should related to its purpose. Purpose এটা কি, এটা কি purpose, কেন এটা কাজ করছি, আমরা কি নিয়ে কাজ করব সেই অনুযায়ী হওয়া লাগবে, হ্যাঁ। তো আমরা I like to call it BR-EX because it bridges the switch bridges different virtual machine with the external network. That's why bridge external আমি বলছি এটাকে, that's why আমি এই নামকরণ করলাম আর কি। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। ভাইয়া প্রোডাকশন এনভায়রনমেন্টে এই নেমিং কনভেনশন গুলা কি মানে আগে থেকে প্রিডিফাইন করা থাকে, সাপোজ মানে হচ্ছে প্রিডিফাইন করা থাকে, নাকি হচ্ছে ওই সার্ভারটা কি কাজ করবে বা ওই অ্যাপ্লিকেশনটা? না, ডেফিনেটলি এটা প্রিডিফাইন্ড থাকবে, হ্যাঁ। ওকে 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 প্রিডিফাইন্ড থাকবে এই কারণে যে অ্যাকচুয়ালি এগুলির জন্য পলিসি থাকবে অর্গানাইজেশনে, বুঝছেন? আইটির একটা ওয়েল ডিফাইন্ড পলিসি থাকবে। ওকে ওকে, সেই পলিসি থেকে এটা আসবে আর কি আসলে। তো দেখেন এখানে ব্রিজ এক্সটার্নাল করে দিলাম, এই যে দেখছেন এখানে বলছে কানেকশন টাইপ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট দিস ভার্চুয়াল সুইচ টু? এক্সটার্নাল নেটওয়ার্ক। এবং দেখেন আমার যদি 3-4টা
3-4টা ফিজিক্যাল অ্যাডাপ্টার থাকতো, যেটা একটা প্রোডাকশন সার্ভারে নরমালি থাকে, তাহলে আমাকে আসলে 4টা অ্যাডাপ্টার এখানে দেখাইতো। ঠিক আছে, যেহেতু আমার অ্যাডাপ্টার এখানে একটা, সো আমার একটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? এখানে আমার একটা কোশ্চেন আছে। সো এই যে আমি চুজ করে দিচ্ছি, আমি কিন্তু এই জিনিসটাই চুজ করছি। হ্যাঁ, উইন্ডোজ প্রোতে কিন্তু অ্যাডাপ্টার 3টা বা 2টা শো করে মাঝে মধ্যে। ইথারনেট 1, ইথারনেট 2 এরকম কিছু একটা কোথায়? উইন্ডোজ 10 প্রোতে। সেটা সমস্যা নেই, যদি অ্যাডাপ্টার থাকে তাহলে অবশ্যই শো করবে। আমি কোনটা সিলেক্ট করব, যেটা আমার নেটওয়ার্ক থাকে বা কানেকশন আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা সিলেক্ট করবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, এইটা কিন্তু বলে নাই এই ইথারনেটের কথা, এই নামটা কিন্তু সে বলে নাই, দেখছেন? ও বলছে এই নামটাই, যে রিয়েলটেক পিসিআই জিবি কন্ট্রোলার। হ্যাঁ, যদি আমার মোর দেন 1 থাকতো, এখানে একটা হ্যাশট্যাগ থাকতো, #1 #2 এরকম ভাবে থাকতো, বুঝছেন? ভাইয়া, হ্যাঁ। এখানে কি আমরা মোর দ্যান 1 সিলেক্ট করতে পারবো? না না না, যেমন ধরেন আমার এখানে No. ওয়াইফাই অ্যাডাপ্টারও আছে, ফিজিক্যাল No. ল্যান কেবলও আছে। না না, মোর দেন 1 সিলেক্ট করা যাবে না। এইটার পারপাসটা কি জানেন? এটা হলো একটা তো সুইচ হচ্ছে, তা আলটিমেটলি যখন আপনি সুইচ তৈরি করে ফেলবেন, whatever the machine you want to add, you add, go ahead. And if you want a different adapter, then configure another switch. Simple. Okay? ওকে ভাইয়া, জি ভাইয়া। Okay. সো তাহলে আমরা এখানে দেখে ফেললাম যে আসলে আমরা কেন এটা করব। হ্যাঁ, এবং allow management operating system to share this network adapter which can be selected because আমরা এটা ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম এটাকে শেয়ার করতে পারে, নো প্রবলেম। সো আমরা এখন দেখেন এখানে কতগুলো জিনিস আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গিয়ে এটাকে একটু পাশাপাশি রাখি আর কি, আসলে হ্যাঁ এইভাবে যদি রাখি আমরা এখানে দেখতে পাবো এফেক্টটা। হ্যাঁ, সো আমরা এই অ্যালাউ যদি আমরা আনচেক করে দেই, তাহলে রিয়েল লাইফে মানে চেঞ্জেসটা কি আসবে? অ্যাকচুয়ালি এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আপনি তখন তো শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? ওকে, ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম থেকে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এখানে দেখি, জি জি আমরা ওটাতে আসবো। হ্যাঁ, সো আমরা এখানে দেখি অ্যাপ্লাই দিলে কি হচ্ছে। আমরা দেখেন অ্যাপ্লাই দিলাম, এখন এখানে কিন্তু অলরেডি বলছে this computer may lose its network connection while the changes are applied. This may affect any network operations in progress. These changes may override some static change. If that happens, you must reapply static changes to restore network connectivity. Do you want to continue? মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাইপার-ভি এই মেশিনে এই অ্যাডাপ্টারটার আইপিটাকে এই সুইচে ইনকর্পোরেট করতে পারে না, সেটার কথাই বলছে যে অনেক সময় এটা নাও হতে পারে স্ট্যাটিক চেঞ্জ গুলো ওভাররাইড, সো আপনাকে নিজে করে দিতে হবে। সো প্রিপেয়ার ফর এ নেটওয়ার্ক ডিসরাপশন। ওকে, সো লেটস গিভ ইট এ ইয়েস, আমরা দিলাম। সো আমার কথা নাও শোনা যেতে পারে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন একটা সুইচ তৈরি হয়ে গেছে। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? শুনতে পাচ্ছিলেন অল দ্য ওয়ে? না, আমি শুনতে পাচ্ছিলাম না। ওকে, আমার এখানে বলছে ইওর ইথারনেট কানেকশন ইজ আনস্টেবল। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন মনে হয় স্টেবল হয়েছে, তাই না? এখন শোনা যায় সবাই? জি ভাই, এখন ক্লিয়ার। ওকে, দেখেন এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি এবং চলে যাই স্ট্যাটাসে, আমরা দেখতে পাবো ডিটেইলে নরমালি আমরা আইপি অ্যাড্রেসের কনফিগারেশন গুলো দেখি, তাই না? দেখেন ইটস অল ব্ল্যাঙ্ক। এবং আমরা যদি প্রপার্টিজে চলে যাই, আমরা দেখতে পাবো যে সব আনচেক হয়ে গেছে, দেখছেন? এগুলি সব চেক দেখছিলাম না আমরা, এবং চলে যাই দেখেন এই এক্সটেনসিবল সুইচটা আমরা আনচেক দেখেছিলাম বাট চেক হয়ে গেছে। ওকে, সো এবার চলে যাই আমরা সুইচে, BR-EX দিয়ে দিয়েছে আমাকে, এবং আমরা এটা স্ট্যাটাসে চলে যাই এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই ওই অ্যাডাপ্টারের যে সেটিংস গুলো ছিল আমরা আপনাদেরকে দেখাইছিলাম, সেই সেটিংস গুলো কিন্তু এখানে চলে এসেছে, রাইট? জি। সো ওকে, হয়ে গেল। এখন আমরা এই সুইচের মাধ্যমে কিন্তু আমরা কি এখন দেখেন আমার এখানে এখন আমাদের এখানে দেখেন এই যে এখন কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস অলরেডি আছে, তাই না? এখন এই যে দেখেন আমি ওকে করে দিচ্ছি,
এবং আমরা যদি আবারও ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যাই, আমরা দেখবো যে আমাদের সেই নতুন সুইচটা চলে আসছে, দেখছেন? এবং দেখেন এটা কিন্তু এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে আছে, এবং চাইলে আমি এটাকে অন্য টাইপ অফ সুইচে কনভার্ট করতে পারি। ওকে ওকে, এবার আমরা বাকি দুইটা সুইচের কথা বলি। ইন্টারনাল সুইচ দেখেন, ইন্টারনাল সুইচ হলো used by only the virtual machine that runs in this physical computer, and between the virtual machine and the physical computer, এটা হচ্ছে বিষয়। মানে হলো যে ভার্চুয়াল মেশিন তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে এবং ফিজিক্যাল মেশিন পর্যন্ত আসতে পারবে, তার বাইরে কোথাও যেতে পারবে না। বুঝতে পারছেন? জি। An internal virtual switch does not provide connectivity to a physical network connection, দেখছেন? আপনার যে ফিজিক্যাল নেটওয়ার্ক থাকবে সেটাতে সে কমিউনিকেট করতে পারবে না। ওকে, তার মানে আস্তে আস্তে স্কোপটা কমে যাচ্ছে। সবচেয়ে বেশি স্কোপ কার? এক্সটার্নালের, তারপরের স্কোপ কার? ইন্টারনালের, এবং প্রাইভেটের সবচেয়ে কম স্কোপ। কিভাবে? প্রাইভেট সুইচে যদি কোনো ভিএম কানেক্ট থাকে, তাহলে যদি দুইটা ভিএম প্রাইভেট সুইচে কানেক্টেড থাকে, শুধুমাত্র দুইটা ভিএম একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে। ইভেন ভিএমরা পর্যন্ত ফিজিক্যাল মেশিনে, বেস মেশিনে, যে মেশিনের সাথে ভিএমটা ক্রিয়েট করা হয়েছে সেখানেও কানেক্ট করতে পারবে না। বোঝা যাচ্ছে বিষয়টা? জি ভাইয়া। ওকে, সো আমরা এখানে দেখে নিলাম যে তিন ধরনের সুইচ কোনটা এবং আমরা আসলে কিভাবে কি কাজ করব। সো এখানে আমাদের কিন্তু হয়ে গেল, তাই না? আমাদের আমরা উইন্ডোজ 10 কিভাবে করব সেটা কিন্তু আমরা দেখলাম, যে উইন্ডোজ 10 ফ্রেশ এরকম যদি থাকে আমরা ইনস্টল দেই, মনে করেন অল ফ্রেশ আপনি স্টার্ট করতে যাচ্ছেন, দেন ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো এখন এটা হয়ে গেল। নাও হোয়াট? না এখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, তাই না? এখন যদি সেই আপনি অলরেডি অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিলেন, এখন আপনি সেই অপারেটিং সিস্টেমটা এখানে আনতে চান, সো ইউ হ্যাভ টু গো উইথ দ্য ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, ভার্চুয়াল মেশিনকে আপনি ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্ট। হ্যাঁ, তো তাহলে যদি আপনি ভার্চুয়াল মেশিন পূর্ববর্তীতে ক্রিয়েট করে থাকেন, এই ইম্পোর্টের মাধ্যমে আপনি সেই ভার্চুয়াল মেশিনকে অ্যাজ ইট ইজ নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সো আমরা এরকম একটা ইম্পোর্ট দেখি, আমাদের ফোল্ডার চুজ করে দিতে হবে যে ভার্চুয়াল মেশিন আসলে আছে কোথায়। সো আমরা আমাদের মেশিনে চলে যাই, আমরা আমাদের মেশিনে সে আমাদের কে ড্রাইভের মধ্যে মেবি উই হ্যাভ গট এ কে ড্রাইভ where all of our VMs are there. Maybe it's not in K drive but M drive. Okay, we have got our MCSA-16. So under MCSA-16 আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভার্চুয়াল মেশিন আসছে, তাই না? সো আমরা মেবি we are going with the member server 01. সো আমরা সিলেক্ট করে দিলাম। যদি সে প্রপার কনফিগারেশন এখানে পায় যে সে ইম্পোর্ট করতে পারবে, সে দেখাবে পরবর্তী স্টেপে যে কোনো ভার্চুয়াল মেশিন আছে কিনা এই জায়গাটাতে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইস্যু আছে যে ভার্চুয়াল মেশিন সে নাও পেতে পারে। সো যেমন ধরেন যে এখানে কোনো ভার্চুয়াল মেশিন নাই, এটা সে বলছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমরা আরেকটা দেখি, এরকম কোনো কিছু আমরা অ্যাড করে যেটাতে পেতে পারি আমরা, সেরকম কোনো একটা মেশিন দেখি আমরা পাই কিনা। সেকেন্ড ক্লায়েন্ট, মেবি দিস ওয়ান। দেখছেন আমরা কিন্তু সেম প্রসেস করেছি, তাই না? দো ইটস এ ক্লায়েন্ট, বাট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে তো এখানে যেটা হয় সেটা হলো যে আমরা যদি ওখানে যাই, ওই এম ড্রাইভে, হ্যাঁ, আমরা এমসিএসএ তে আমরা সেকেন্ড ক্লায়েন্টে পেয়েছিলাম। হ্যাঁ, তো সেকেন্ড ক্লায়েন্টে ক্লায়েন্ট উইন্ডোজ 10, দেখেন স্ন্যাপশট একটা ফোল্ডার আছে, স্ন্যাপশটে কিছু নাই, বাট আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্ক আছে এবং আমাদের আছে হলো ভার্চুয়াল মেশিনস। দেখেন ভার্চুয়াল মেশিনে 3টা ফাইল আছে, এটা নিয়ে আরো ডিটেল কথা হবে, বাট দেখেন VMGX এবং হলো VMRS এবং VMCX। সো আমরা এখানে চলে যাই, মেম্বার সার্ভার 01। এখানে দেখেন স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এখানে MEM-01 চলে আসছে, সেখানে ভার্চুয়াল মেশিনের মধ্যে এগুলো চলে আসছে, তাই না? VMCX, VMGS and VMRS। সো এটা একটা বিষয়। আবার ভার্চুয়াল মেশিনস এর মধ্যে কিন্তু কিছু নাই, দেখছেন? এখন দেখেন
যে আমরা যদি এখানে এই ভার্চুয়াল মেশিনসটাকে আমরা রিমুভ করে, হ্যাঁ এই ভার্চুয়াল মেশিনসটাকে আমরা সরি এইখানে আমি যদি রিমুভ করে, এখানে তো কিছু নাই অ্যাকচুয়ালি, সো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা বলছি যে ডিলিট। ওকে, সো আমরা এখান থেকে এটাকে আমরা কপি করে দিলাম, কপি, হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ সো যেহেতু কপি পেস্ট হয়ে গেছে আমার ওটার দরকার নাই, সো আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট। আমরা ওই সেম স্ট্রাকচার নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমরা একটা সার্ভারের ওই ফোল্ডারটাতে যাই, সো আমরা mem01 বলে দিলাম, সিলেক্ট করলাম, নেক্সট দিলাম, এবার কিন্তু চলে আসছে, তাই না? তার মানে স্ট্রাকচারটা ঠিক এরকম হওয়া লাগবে। হ্যাঁ স্ট্রাকচারটা এই যে এরকম হওয়া লাগবে এবং এই ভার্চুয়াল মেশিনস এর মধ্যে এই জিনিসগুলো থাকা লাগবে, রাইট? সো তাহলে দেখেন কত ইজি। আপনি যদি আপনার বেজ মেশিনকে উড়ায়ও দেন, তারপর আপনার ভিএম গুলো কিন্তু থাকবে না, অন্য ড্রাইভে আছে যেহেতু এটা। সো আমরা এখন এইভাবে কয়েকটা ভিএম কে ইম্পোর্ট করব। দেখেন mem01 কে আমি ইম্পোর্ট করে নেই। এখন এইখানে কিছু জিনিস আছে, রেজিস্টার দ্য ভার্চুয়াল মেশিন ইন প্লেস, অর্থাৎ কিনা এই ভার্চুয়াল মেশিনটাকে আমরা যে জায়গায় আছে সেই জায়গায় রেজিস্টার করতে চাই, এই ভার্চুয়াল মেশিনটাকে অন্য কোনো জায়গায় নিতে চাই না। এখন এইটা কেন? বিকজ অনেক সময় আপনি এই ভার্চুয়াল মেশিনকে আপনি একটা কি করতে পারেন, এক্সটার্নাল হার্ড ড্রাইভেও রাখতে পারেন, সেখান থেকে আপনার ভিএম কে আপনার সার্ভারে রিস্টোর করতে পারেন। সেক্ষেত্রে তো আর ইনপ্লেস করতে পারবেন না আপনি, সেক্ষেত্রে আপনার করা লাগবে অন্য জায়গায় করতে হবে। তো সেই জন্যই মাইক্রোসফট এই তিনটা অপশন দিছে। তা আমরা যেহেতু এই জায়গায় করতে চাই, আমরা বলবো ওকে গো অ্যাহেড উইথ দ্য ইন প্লেস। বাট আপনার যদি এই ফাইলগুলো অন্য জায়গায় থাকে লাইক এক্সটার্নাল হার্ড ড্রাইভ, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বলতে হবে রিস্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইউজিং এ, হ্যাঁ এই যে এটা বলা লাগবে, কপি দ্য ভার্চুয়াল মেশিন এন্ড ক্রিয়েট নিউ ইউনিক আইডি। তখন কপি বললে আপনাকে তখন আবার আপনার মেইন সার্ভারের কোন একটা ফোল্ডার বলে দিতে হবে যে এই ফোল্ডার মধ্যে সব কপি করে নিয়ে আসো এক্সটার্নাল হার্ড ড্রাইভের থেকে। সেইটা আপনার জন্য প্রোডাকশন এনভায়রনমেন্টে গুড। হ্যাঁ যদি আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভে অন্য কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসেন ভিএম কে, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ আর এটা হলো যে রিস্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইউজ দি এক্সিস্টিং ইউনিক আইডি। আপনি ভার্চুয়াল মেশিনকে রিস্টোর করতে পারেন, বাট সেম জায়গায় না, অন্য জায়গায় করতে হবে। হ্যাঁ আমরা ইন প্লেস করছি, আমরা নেক্সট যাই। দেখেন এই যে কিপ দ্য আইডি এবং ইম্পোর্ট ফাইল কোথায় আছে, কোথা থেকে ইম্পোর্ট করবে সেটাও দেখাচ্ছে। এবং দেখেন vmcx ফাইলটা সে সিলেক্ট করছে। হ্যাঁ সো আমরা ফিনিশ দিয়ে দিলাম, পারফর্মিং ইম্পোর্ট। এই যে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে mem01। হ্যাঁ সো এইভাবে করে আমরা কি করতে পারি, আবারও ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন করতে পারি। আমরা চলে যাই ফোল্ডারে, আমরা mem02 কে করব। সো এমন না যে আপনার বেজ মেশিন হারাই গেছে, বেজ মেশিনকে আপনি কোনো কারণে আনইনস্টল করে দিয়েছেন, ফ্রেশ ইনস্টল করছেন, টেনশন নাই যে আপনার অন্য ভিএম গুলাকে আবার আপনাকে কনফিগার করা লাগবে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু, বিকজ বুঝতেই পারছেন আপনাদেরকে আমরা একটা সলিউশন দেখাই দিলাম আমরা যে কিভাবে এটা হইতে পারে। সো আমরা এখানে এটাকে ডিলিট করে দিব, সেম ওয়েতে আমরা কাজ করব এবং মেম থেকে আমরা এখানে এটাকে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এখানে আবার একটু ডিফারেন্ট ওয়েতে আছে, স্ন্যাপশটও আছে। হ্যাঁ এটা mem02 এর এখানে একটু আবার ডিফারেন্ট, এটাও একটু দেখাই দেয়। দেখেন স্ন্যাপশট এখানে কিছু নাই, বাট এটার স্ন্যাপশটে প্রবলি অনেক কিছু আছে। এই যে দেখছেন এটার স্ন্যাপশটে অনেক কিছু আছে। সো হোয়াট ইউ উইল ডু, you will copy both virtual machine and the snapshot. Okay, so আমি এখানে স্ন্যাপশট কেও এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিই mem02 থেকে আমরা এখানে স্ন্যাপশট কে এবার কাটি করি, ওটা তো জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল আপনাদের। এবং আমরা mem02 কে আমরা ডিলিট করে দিলাম, ওকে সো উই আর গুড টু গো। আমরা রিফ্রেশ দিয়ে নেই একটা এখানে, and we'll select just mem02 and next there is our member server 02। আমরা এখন next দিয়ে দিলাম এবং আমরা existing ID দিয়ে আমরা করব, no problem।
আমরা কনফিগারেশনটা লোড হচ্ছে আমাদের। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে যে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইন প্লেস আর একটা হচ্ছে নিচের সেকেন্ডটা যে রেজিস্টার দ্য ভার্চুয়াল মেশিন, এই দুইটার ভিতরে ডিফারেন্স কি? ইন প্লেস বলতে তো একটু আগে বুঝলাম যে যে জায়গায় ছিল সেই জায়গায় আবার এটাকে কনফিগার করবে, কিন্তু মাঝেরটা দিয়ে কি বোঝাচ্ছে? যে আমাকে কি বলে দিতে হবে? মাঝেরটা হলো ধরেন যে আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভে কি করছেন, এক্সটার্নাল হার্ড ড্রাইভে আপনি কি করছেন, একটা ভিএম রাখছেন, ঠিক আছে? এখন আপনি ওইটাকে নিয়ে আসতে চান, বাট আপনি কি করতে চান, ওই হার্ড ড্রাইভের সেম আইডি রাখতে চান, ওই হার্ড ড্রাইভের সেম আইডি রাখতে চান না, কিন্তু ইউনিক আইডি ইউজ করতে চান, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন। সেকেন্ডটা রিস্টোর ভার্চুয়াল মেশিন ইউজ দি এক্সিস্টিং ইউনিক আইডি। এই যে দেখেন একটু একটু পরবর্তী স্টেপে গেলে আপনি বুঝবেন। এই যে দেখেন রিস্টোর ভার্চুয়াল মেশিন, হ্যাঁ ওকে, রিস্টোর ভার্চুয়াল মেশিন উইথ এক্সিস্টিং, এই যে দেখেন আমরা পরবর্তী স্টেপে গিয়ে আবার ব্যাক করবো। এই যে দেখছেন কি করছে, স্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইন এ ডিফারেন্ট লোকেশন। এই বোথটা কিন্তু একই জিনিস, বুঝছেন? স্টোর দ্য ভার্চুয়াল মেশিন উইথ স্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইউজিং এক্সিস্টিং ইউনিক আইডি, মানে হলো এখন আমার ভার্চুয়াল মেশিনে যে আইডিটা আছে সেই আইডিটাই ইউজ করবে, কিন্তু আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে আপনার সার্ভারের হার্ড ড্রাইভে নিয়ে আসবে। আর এটা হলো এটাও তাই করবে, কিন্তু নিউ ইউনিক আইডি তৈরি করবে। এই হচ্ছে পার্থক্য। এই যে দেখেন এক্সিস্টিং আর এটা হলো নিউ, বাট এখানে রিস্টোরের কথা বলছে আর এখানে কপির কথা বলছে। এই সো আমরা অ্যাকচুয়ালি রেজিস্টার ইন প্লেস সেম, হ্যাঁ আমরা এটা বলবো। এখন এইখানে একটা এরর দেখাইছে, বিকজ এই জায়গাটা পড়ে বলেন এররটা কেন দেখাইছে, এই জায়গাটা পড়ে বলেন এররটা কেন দেখাইছে। সুইচের সাথে কানেক্টেড না। আগে যে ভার্চুয়াল মেশিনটা তৈরি করা ছিল সেটা একটা ইন্টারনাল সুইচের সাথে কানেক্টেড না, যেটা নিউ ইন্টারনাল নামে নেমকরণ করা ছিল, যেটা এখন পাচ্ছে না মেশিনে খুঁজে, এরকম একটা কিছু হবে। আমি গাজী ভাইয়ের সাথে একমত। আচ্ছা ওকে, হ্যাঁ আসলে আমরা যে ভার্চুয়াল মেশিনটা ইম্পোর্ট করছি সেই ভার্চুয়াল মেশিনটা আসলে নিউ আন্ডারস্কোর ইন্টারনাল নামে একটা ইথারনেট সুইচের সাথে কানেক্টেড ছিল, কিন্তু আমরা অবভিয়াসলি বুঝতেই পারছি যে আমাদের সুইচ ম্যানেজারে গিয়ে যদি আমরা দেখি নিউ আন্ডারস্কোর ইন্টারনাল নামে কোনো সুইচই নাই, তাই না? দ্যাটস ওয়াই আসলে সে এই এররটা থ্রো করেছে। সো এমন ভয় পাওয়ার কিছু নাই, আমরা জাস্ট বলবো তুমি বিআরইএক্স এ কানেক্টেড হয়ে যাও, তোমার এত চিন্তা করার দরকার নাই। বুঝতে পারছেন না? জি ভাইয়া। নেক্সট। জি ভাইয়া। এবং ওইখানে আসলে দুইটা ইথারনেট অ্যাডাপ্টার ছিল, দ্যাটস ওয়াই এরকম আরেকবার দেখাচ্ছে। ওকে জি। সো আমরা আবারও বলে দিব যে তুমি বিআরইএক্স এ কানেক্টেড হও। ওকে বলে দিলাম, শেষ। সো আমরা ফিনিশ দিয়ে দিলাম। সো এই যে দেখেন এখানে চেক পয়েন্ট সহ চলে আসছে। ওই যে একটা জায়গা বলছিলাম যে স্ন্যাপশটস, এই যে স্ন্যাপশটস, এগুলোই কিন্তু চেক পয়েন্ট, বুঝতে পারছেন? এগুলো হলো চেক পয়েন্ট। আপনি যখন চেক পয়েন্ট করবেন তখন আসলে এই জিনিসগুলো তৈরি হবে। হ্যাঁ চেক পয়েন্ট তৈরি করবেন যখন, সো চেক পয়েন্ট সহ এসে গেছে। আবারও আমরা ইম্পোর্ট করি। সো আসলে ইম্পোর্ট আমরা যথেষ্ট দেখে ফেলছি কিভাবে ইম্পোর্ট করে। আমরা আগামী দিন আমরা আজকে খুব বেশি আর দেখাবো না আসলে। আমিও অ্যাকচুয়ালি সারাদিন এসেছিলাম, একটু হয়ে আছি। তো আরেকটা আমি একটু দেখাই। আমরা আগামী দিন একটু ফ্রেশ মাইন্ড নিয়ে সবাই বসবো,
কারণ আগামী দিন আমরা একটু কন্টেইনার দেখবো। হ্যাঁ, কন্টেইনার। ওকে, আমরা একটু দেখে নিই। আগামী দিন বলতে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। সো আমরা এখানে এমসিএস তে চলে যাচ্ছি। আমরা এখানে আরেকটা মেশিন আছে SRV W2K16 RTR। হ্যাঁ, তো এখানে তো প্রপার স্ট্রাকচার আছে, নো প্রবলেম। আমরা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করলেই হয়ে যাবে। আমরা এই যে পেয়ে গেছে সে, নেক্সট, এন্ড আমরা বলবো যে ইন প্লেস। সেম কথা বলেছে আমাদের, BREX দেখাই দিব। হ্যাঁ, সো আমরা ফিনিশ দিয়ে দিলাম। এবং দেখেন আমরা যদি রাইট ক্লিক করি সেটিংসে যাই, দেখেন ও কিন্তু র্যাম ট্যাম এগুলি সব আগের কনফিগারেশন নিয়ে আসছে আমার এখানে। ওকে, সো একটু কি বোঝা গেছে সবাই যে আসলে আমরা আমাদের যদি উইন্ডোজ 10 ইউজ করে ল্যাব এনভায়রনমেন্টটা তৈরি করতে যাই তাহলে আমরা কিভাবে করব? আমার মনে হয় আজকে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সবার যে আসলে আমরা কিভাবে ল্যাবটা তৈরি করতে পারি। জি, এটা একটা খুব জরুরি জিনিস ছিল। ভাই আমাদের টোটাল কয়টা মেশিন লাগবে ল্যাব করার জন্য উইন্ডোজ 10 এর সাথে? উইন্ডোজ 10 এর কে সাথে হোস্ট অ্যাকচুয়ালি রেখে আমরা যদি চিন্তা করি যে এই মডিউলে সর্বোচ্চ কোন কোন সার্ভিসের জন্য বেশি মেশিন লাগবে, আমি বলবো যে ফেল ওভার ক্লাস্টারিং এর জন্য আমাদের, যদি আমরা ট্রুলি আর কি সবভাবে দেখতে চাই, তাহলে আমার একটা ক্লায়েন্ট মেশিন লাগবে উইন্ডোজ 10, তারপরে 3টা মেম্বার সার্ভার লাগবে, একটা এডি লাগবে। তার মানে হলো কি সবচেয়ে বেশি মেশিন লাগবে হলো এই জায়গায়, মানে 5টা মেশিন লাগবে। আর উইন্ডোজ 10 তো বেস মেশিন হিসাবে আছেই। তবে এটাকে একটু মানে ট্রিক করে এদিক সেদিক করে কাজ চালানো যায়, সেক্ষেত্রে 4টা ভার্চুয়াল মেশিন লাগবে। তো সর্বনিম্ন আমি বলবো যে এই মডিউলটা করার জন্য 4টা ভার্চুয়াল মেশিন, মানে সর্বনিম্ন তো আমরা 1টা 2টা দিয়েই দেখতে পারি, বাট সর্বোচ্চ আর কি 4টা ভার্চুয়াল মেশিন এই মডিউলের জন্য আমরা বলতে পারি। একসাথে হোস্টের মানে ভার্চুয়াল মেশিন কয়টা রানিং থাকবে সর্বোচ্চ? 4টা। আর আমাদের ওই যে যেটা দেখাইছেন যে ডেস্কটপ এক্সপিরিয়েন্স, কোর ইনস্টলেশন আর ন্যানো সার্ভার, এখন যখন আমরা ডেস্কটপ এক্সপিরিয়েন্সে কাজ করতেছি তখন কি কোরের দরকার আছে কিনা, মানে একই সাথে রানিং রাখার? না, রানিং রাখার দরকার নাই তো। আপনার ধরেন ব্যাপারটা হলো এরকম যে আপনি ভিএম তৈরি করে রাখেন, অসুবিধা কি? আনটিল অর আনলেস ইট ইজ রানিং there will be no resource consumption. আপনি একটু 8 জিবি বা 12 জিবি র‍্যামে আমরা এটা কোনটার জন্য কত জিবি করে র‍্যাম দিতে পারি একটু কনভেনশনটা যদি বলতেন। আপনি 2 জিবি করে দিবেন, তাহলে 4 2 8 হলো, 8 জিবি হয়ে গেল। তাহলে তো 12 জিবি তে ইজিলি কভার করতে পারছেন। ওইজন্য আমি 12 জিবি বলেছি, বুঝছেন? না, হোস্ট মেশিন তো 4 জিবি লাগবে, রানার চলবে না। তাহলে তো হচ্ছে না, 8 আর 4 12 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আর ওই যে 4টা বললেন, 4টা 8 জিবি, এই 4টার ভিতরে 4টাই কি ডেস্কটপ এক্সপিরিয়েন্স থাকবে না কোর্স? হ্যাঁ, ওই 4টাতে ডেস্কটপ এক্সপেরিয়েন্স দিয়ে আমরা করব আসলে। হ্যাঁ, তো 2 জিবি করে দিবেন, 2 জিবি করলেই এনাফ। আর যেই মেশিনটা ন্যানো সার্ভার ইনস্টল করব এই ইয়ার সাথে, ওই ডেস্কটপ এক্সপিরিয়েন্সের সাথে, ওইটা র‍্যাম কত জিবি দিতে হবে সর্বনিম্ন? ওটা 512, ন্যানো সার্ভার 512 মেগা র‍্যাম লাগে। না, আমি যেটা আজকে ফেস করলাম 4 জিবি র‍্যাম দেওয়া ডেস্কটপ এক্সপিরিয়েন্সে, সেক্ষেত্রে সে ন্যানো সার্ভার ইনস্টলেশন করতে পারতেছি না, বলতেছে পারবে না তো, কারণ আপনার বেস মেশিনেও র‍্যাম লাগছে। হ্যাঁ, তারপরে গিয়ে ন্যানো সার্ভারে হচ্ছে, তাই না? ওই জন্য আপনি ওই 4 জিবি কে আপনি কমায় 2 জিবি করে দেন, দেখবেন ন্যানো সার্ভার চলতেছে। বুঝিনি, মানে বলছি যে 4 জিবি যেটা আমি ডেস্কটপ এক্সপিরিয়েন্সের জন্য ভিএমওয়্যারে দিয়ে দিলাম ক্রিয়েট করার সময়, ওইটাই আবার যখন আমি ন্যানো সার্ভার কনফিগার করতে যাচ্ছি তখন নিচ্ছে না কেন? একটু কাইন্ডলি আবার একটু ক্লিয়ার করেন। এখন মানে ওর জন্য তো এনাফ, ওই মেশিনটা যেহেতু 4 জিবি আছে, 4 জিবি তে তো হওয়ার কথা, 4 জিবি তে তো হওয়ার কথা। আপনি কি হার্ড ড্রাইভটা তৈরি করছেন, তৈরি করে ওইটাতে একটা হাইপার-ভি দিবেন, তাই তো? এরকম করছেন?
না, আপনি ঠিক যেভাবে যেভাবে দেখাচ্ছেন আমি ঠিক সেম প্রসিডিউরে আগাতে চাচ্ছিলাম, মানে হ্যাঁ, এই দেখে আপনি দেখে দেখে আপনি দেখে আর কি। বুঝতে হবে আপনাকে, আপনি যেটা করছেন সেটা হলো যে আপনি ভিএমওয়্যার ইউজ করছেন, তার ভিতরে আবার আপনি হাইপার ভি দিচ্ছেন, ব্যাপারটা এরকম হয়েছে না? না, তাহলে হাইপার ভি তো উইন্ডোজ 10 এ আমি আগে কনফিগার করে নিয়েছি, তারপর ওখানে ও একটা আচ্ছা, ভার্চুয়াল বুঝতে মেশিন পারছি। ক্রিয়েট করছি 4 না, জিবি আপনি আবার মাঝে র্যাম দিয়ে। ভিএমওয়্যার বললেন তো, ওই জন্য আমি বলছিলাম। না না, ভিএমওয়্যার না, ভিএমওয়্যার নাই হাইপার ভি, এখানে, তাই তো? না না, ওকে, হাইপার ভিতে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছি 4 জিবি র্যাম দিয়ে। ওখানে আমি ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইনস্টল করছি প্রথমে, তারপর কনফিগার করার পরে পরে ওখানে আবার ওই মানে বেস মেশিনে ওই হাইপার বি এর ইমেজ তৈরি করার প্রসিডিউরটা কমপ্লিট করে যখন ওই এক্সপিরিয়েন্স ডেস্কটপ এক্সপিরিয়েন্সে যখন ন্যানো সার্ভারের জন্য মেশিনটা তৈরি করতে যাব, তখন আর ও আমাকে আগাতে দিচ্ছে না, মেমোরি ইস্যু দেখাচ্ছে। মেমোরি। আবার মেমোরি বাড়ালে তখন বেস মেশিন থেকে নিতে দিচ্ছে না, এই ইসে ভার্চুয়াল মেশিনে। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি একটু মেমোরিটাকে একটু বেশি করা লাগবে, বুঝছেন? ওই জন্য এটা হচ্ছে, বুঝছেন? কারণ কি, ও এভাবে ধরছে জিনিসটাকে যে বেজ মেশিনে আপনার 4 জিবি আছে, ওকে, আবার আপনি হাইপার ভির মধ্যে যখন দিচ্ছেন, দেখেন আমি যখন এটা দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি যে মেশিনটাতে আমি ন্যানো সার্ভার করছি এবং অ্যাড করছি, ওই মেশিনটাতে কিন্তু আমি 8 জিবি র্যাম দিছিলাম। হ্যাঁ আপনাদের হ্যাঁ, খেয়াল আছে কিনা, আপনার ভিডিওটা দেখবেন, বুঝছেন? ওই মেশিনটাতে আমি 8 জিবি র্যাম দিছিলাম, আমি কিন্তু 4 জিবি দেই নাই। আপনি দেখেন, ঠিক আছে? তো আপনি 12 জিবি করার পরে ওটা ট্রাই করেন, অসুবিধা হবে না, ওকে? এখন আমি 12 জিবি করার পরে ওখানে 8 জিবি র্যাম দিয়ে যদি ওখানে ন্যানো সার্ভার ইনস্টল করি, হুম। তার সাথে যদি ওই যেটা বললেন যে আরো দুইটা বা তিনটে যদি আমি ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইনস্টল করি ওই ভিএমওয়্যার এইসে মানে ভার্চুয়াল মেশিন হাইপারভাইজারে, সেক্ষেত্রে যখন আমি আবার ওই ওই যেটা ন্যানো সার্ভার ইনস্টল করা আছে ওইটার পাশাপাশি আরো দুই একটা মেশিন ডেস্কটপ এক্সপিরিয়েন্সের অন করব, তখনও তো আবার র্যামের একটা ইস্যু দাঁড়াবে, কারণ এখানে 8 জিবি ওখানে 2 জিবি হলো 12 জিবি হয়ে যাচ্ছে আমার এখানে যেটা হইতেছে, আপনি ভার্চুয়ালাইজেশনের মধ্যে ভার্চুয়ালাইজেশন করছেন, বুঝতে হবে আপনাকে ক্যালকুলেশনটা। তখন কিন্তু আপনার আলটিমেটলি বেশি র্যাম লেগে যাচ্ছে, বুঝতে পারছেন না? আর আপনি যখন কি করবেন, আপনার এই 4টা মেশিনের কথা যে আমি বলছি যে সর্বোচ্চ 4টা লাগবে, এই 4টাই কিন্তু আপনি ফিজিক্যাল সার্ভারে গেস্ট মেশিন হিসেবে তৈরি করছেন, তখন আপনি 2 জিবি করে দিলে তো আর সমস্যা নাই, বুঝতে পারছেন না? আপনি ওটা যখন করবেন 12 জিবি এনে আমাকে দেখায়েন, আমাদেরকে দেখায়েন, ঠিক আছে? তখন দেখবেন কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে ন্যানো সার্ভার কি ইনস্টল করে রাখবো না আপাতত লাগবে না? আপাতত লাগবে না, এখন তো দরকার নাই ন্যানো সার্ভার, তাই না? ইনস্টল আপনি একবার প্র্যাকটিস করছেন না? প্র্যাকটিস করছি, কিন্তু ওই ন্যানো সার্ভারের 2/3 হয়েছে, কিন্তু ওই লাস্টের দিকে ওই যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারিনি আর কি। বুঝতে পারছি, ওটা অ্যাড করে রান করতে পারেন না, এই তো? ওকে, ফাইন, ঠিক আছে, আমরা ওই দিন দেখবো, হ্যাঁ? ওই যে আমরা বলছিলাম না যে আপনাদেরকে আমরা এমনি এমনি ছাড়বো না, আপনাদেরকেও কনফিগারেশন করে দেখাইতে হবে কিন্তু, ঠিক আছে? সামনে আপনাকেও কনফিগারেশন করে দেখাইতে হবে। না, তাহলে আরেকটা বিষয় একটু জানার ছিল। লাগাতে পারবো না। বুঝতে পারছি। এমন না খালি আমার কথা শুনবেন আর এটা দেখবেন, এটা হবে না। আপনাদেরকে কনফিগারেশন দেখাইতে হবে এখানে সবাইকে, যে হ্যাঁ আপনি আইএসও গুলো কিভাবে পেতে পারি? আইএসও মনে হয় রমেন মনে হয় একটা শেয়ার দিয়েছে, হ্যাঁ? আইএসও ভাইয়া, ভেরি দিয়েছি তো। ডিফিকাল্ট, অফিস এনভায়রনমেন্টের নেটওয়ার্ক বা এরকম মনে করেন যদি পাওয়া যায় কোনো মানে জায়গায়, সেই ক্ষেত্রে দেওয়া যায়। আমার মানে গুগল ড্রাইভ একদম ভর্তি হয়ে আছে, আমি ওখানেও দিতে পারছি না, এই আর কি ভাই অবস্থা। আমি তো গুগল ড্রাইভ থেকে শেয়ার করে দিছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো দিছেন, আপনার আছে, এই জন্য আপনি দিতে পারছেন। আমারও ছিল না ভাই, আমি নতুন একটা জিমেল অ্যাড্রেস খুলে ওখান থেকে দিয়ে দিছি। ও আই সি, যাক, ভালো, ভাই good. আমার একটা বিষয় একটু জানার ছিল, যদি একটু শেয়ার করি। বলেন বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি এখন যে পিসিটি ইউজ করতেছি এটাতে আমার একটা 4 জিবি র্যাম আছে। এখন এখানে যদি আমি আর একটা 8 জিবি র্যাম লাগাই, তার মানে কি আমার দুইটা স্লটে কিন্তু দুইটা সাইজের র্যাম আছে, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম করবে নাকি সেম সেমই লাগাতে হবে, যে 8 8 16 এরকম? অ্যাকচুয়ালি প্রত্যেকটা মাদারবোর্ডেই এই ধরনের কনফিগারেশনের জন্য
একটা র্যাম লাগানোর স্লটের গাইডলাইন থাকে, বুঝছেন? যদি ওই গাইডলাইন অনুযায়ী আপনি লাগান সেই ক্ষেত্রে ওটা ভালো পারফর্ম করবে। অনেক মাদারবোর্ড ওই গাইডলাইন অনুযায়ী না লাগালে মেশিনই স্টার্ট হয় না, আবার অনেক মাদারবোর্ডে স্টার্ট হয় বাট প্রপার পারফরমেন্স দেয় না। তো বুঝতেই পারছেন আমি কিন্তু A to Z বলে দিলাম এই বিষয়টা কি। এই গাইডলাইনটা কোথা থেকে অ্যারেঞ্জ করব, কিভাবে করব? অ্যাকচুয়ালি ওই মাদারবোর্ডের আপনি হয় ম্যানুয়াল দেখবেন, না হয় ইন্টারনেটে সার্চ দিতে পারেন। ওইটার ওই র্যামের ওখানে বলা আছে যে পিসির কনফিগারেশনে গেলে বলা থাকে যে র্যাম সর্বোচ্চ কত জিবি করে জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আর র্যাম আসে 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এভাবে মাঝখানে কোনো ইয়া নাই। এখন আপনি যেভাবে নেন 4 জিবিও নিতে পারেন, 8 জিবিও নিতে পারেন। না, আমার কোশ্চেনটা আসলে ওটা না, আমার কোশ্চেনটা হচ্ছে আমার একটা 4 জিবি আছে, এখন এখানে আমি আর একটা 8 জিবি লাগাতে চাচ্ছি, তাহলে কি হলো আমার দুইটা স্লটে কিন্তু দুইটা সাইজের না ওইটা ইস্যু না, ওরকম কোনো ইস্যু ধরে না। এখানে কোনো প্রবলেম করবে না। মিললেই হয়, বাস স্পিড এবং পিন কনফিগারেশন মিললে আপনার ওই নিতে পারবেন 8 জিবি। তবে সর্বোচ্চ কত জিবি পর্যন্ত সাপোর্ট করে এটা একটা লিমিট থাকে। এটা কোথা থেকে শর্টকাট দেখার অপশন আছে, একটু শেয়ার করা যায়? রমেন ভাই, আপনি যদি মানে 4/8 মানে একটা 8 জিবি র্যাম আর একটা 4 জিবি র্যাম মিলে যদি আপনি 12 জিবি করতে চান, জি তাহলে ভাই। সিস্টেম কিন্তু আপনাকে বাই ডিফল্ট 8 জিবি দেখাবে। আমি যতটুকু জানি সে কিন্তু আপনাকে 12 জিবি দেখাবে না। আমি এই মানে জন্যই জিজ্ঞাসা করতেছিলাম, কারণ কি আমি কালকে র্যাম লাগাতে চাচ্ছি, তো তো আসলে আমি দুটো 8 আমার যদি ভুল না 16 হয়, করব নাকি? আপনি যেটা করতে পারেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আপনি ইউটিউবে সার্চ করলে কিছু ভিডিও পাবেন, বিকজ ওই র্যামটা ওই 12 জিবি শো করে না, ওটা ভার্চুয়ালি দেখায় ওই আপনার 8 জিবি দেখাবে, 4 জিবিটা নাল হয়ে থাকে। যতটুকু আমি তাহলে ল্যাবে ওকে, কাজ করার ক্ষেত্রে কি সে ওই 8 জিবির পারফরম্যান্স দেবে, ব্যাপারটা কি এরকম? এবং এটা শুধু পারফরমেন্সটা আপনাকে আরো ডাউন করবে, বিকজ ও ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারবে না, বিকজ ওটা ইমব্যালেন্স আছে ওখানে একটা। হ্যাঁ, আমি তখন এটার ওটা জন্য জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে আর কি করা যেতে পারে। তার মানে হচ্ছে যদি দুইটা সমান সমান লাগানো হয়, মানে 8 জিবি 8 জিবি অথবা 4 জিবি 4 জিবি, তাহলে বেটার পারফরম্যান্স পাওয়া যাবে তো? 100% কারেক্ট। জি, থ্যাংক ইউ ফর ইওর সাজেশন। ওয়েলকাম ভাই। ওকে, তো আমি আজকে একটু ক্লোজ করতে যাচ্ছি, র্যাপ আপ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনের দিন আমরা কি বলে ওটাকে, কন্টেইনার আমরা দেখবো। ওকে ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাইয়া।